হিমেল আর মিথির সেই কথোপকথনের ঠিক ১ সপ্তাহ পরই মিথির একটা অ্যাক্সিডেন্ট হলো। টিউশনি করিয়ে রিক্সা নিয়ে ফিরতে নিয়েই একটা সিএনজির ধাক্কাতে ঘটলো ঘটনাটা। মিথির মাথায় বেশ ভালোই ব্যথা পেল। রাস্তার খসখসে জমিনে মাথাটা উপড়ে পড়ে প্রায় সঙ্গে সঙ্গেই এক পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। যন্ত্রণায় ব্যথায় মিথির চোখ জোড়া ঝাপসা হয়ে আসছিল। শুধু বুঝতে পারছিল যে আশেপাশে অসংখ্য মানুষ আর হইচই, সবাই ঘিরে রয়েছে। আর আর খুব যন্ত্রণা, এতটুকুই। এর বাইরে মিথি বোধহয় আর কিছুই টের পেল না। ধীরে ধীরে শরীরের ভারসাম্য হারিয়ে জ্ঞান হারালো। এর ওপর উপস্থিত পথিকরাই সব সময় নিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেল। সরকারি হাসপাতাল। চিকিৎসা পেতে বহু জটিলতা অতিক্রম করতে হবে। এর মধ্যেই একজন লোক মিথির ব্যাগ থেকে ফোন খুঁজে কল দিল শেষে ডায়ালকৃত নাম্বারটায়। প্রথমবার কল দিতেই ওপাশ থেকে কেউ তুলল না। ফের আবারও কল দিতেই ওপাশ থেকে কেউ কলটা তুলল। হ্যালো, মিথি আম্মা, কিছু কইবা? নাম্বারটা আয়েশা খালার। কাজ করতে করতে কল আসাতে তিনি কিছুটা বিরক্তই হলেন যেন। তবুও মিথির নাম্বার দেখে স্মিত হেসে বললেন। এই পাশের ব্যক্তিটা তখন তাড়াহুড়ো করে শোধালেন, এই নাম্বারের মেয়েটি আপনার কি হয়? মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু তাড়াতাড়ি হসপিটালে আসতেন জলদি। আয়েশা খালা শুনলেন, প্রথম দফায় বুঝে না উঠে বললেন, আপনি কেডা? মিথি আম্মা কোথায়? এপাশের লোকটি আবারও বলল, এই ফোনটি যার তার অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে এখন। আপনি কি শুনতে পাচ্ছেন? পাইতাছি, কিন্তু কি কন? কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার? হায় আল্লাহ, এখন কি হইব মায়াডার? ওপাশ থেকে লোকটা দ্রুত তাড়াহুড়ো করে শুধালো, আপনারা প্লিজ দ্রুত আসুন, তাড়াতাড়ি করে আসুন একটু। আয়েশা খালা আকস্মিক খবরটা পেয়ে হতবিহ্বল হয়ে রইলেন যেন। এই শহরে ওনার অনেক কালের বাস হলেও একটা মেয়ে, একা মেয়ের অ্যাক্সিডেন্টের মতো ঘটনায় ঢাল হয়ে দাঁড়াবে কি করে বুঝে উঠলে না যেন। খানিকটা সময় থম মেরে বসে থাকার পর হুট করেই মনে এলো হিমেলের কথা। ছেলেটা মিথির কথা অনেক ভাবে। এইটুকু সময়ে যা বুঝেছে তা হলো ছেলেটা সত্যি মিথিকে ভালোবাসে, সাথে থাকতে চায়। আয়েশা খালা দ্রুতই বাসার তালা চাবি নিলেন। হিমেল একটু আগেই মিষ্টি নিয়ে গিয়েছিল, হয়তো বেশি দূর যাবে না, নিচেই আছে। এইটুকু ভেবেই দ্রুত বাসায় তালা দিয়ে নিচে এলেন উনি। গেট পেরিয়ে এদিকে ওদিকে তাকিয়েও যখন হিমেলকে দেখা গেল না, তখন আয়েশা খালার মুখটা অনেকটাই হতাশ। কয়েক পা বাড়িয়েই তবুও ও খুঁজতেই দেখা মিলল হিমেল আর মিষ্টির। মিথির প্রাণ সে তার। হিমেলের হাত ধরে পা ফেলেছে, কি সুন্দর! আয়েশা খালা দূর থেকে দেখেই হাসলেন। কি মিষ্টি দেখাচ্ছে দৃশ্যটা, যেন সত্যি সত্যি দুইজনে বাবা মেয়ে। উনি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত ছুটে গেলেন হিমেলের কাছে। তাড়াহুড়ো করে শুধালেন, শোনো আব্বা। হিমেল মুহূর্তেই তাকালো। আয়েশা খালাকে ওভাবে ছুটে আসতে দেখে এবং হাঁপাতে দেখে ভুরু জোড়া কুঁচকে নিল। মিষ্টিকে কোলে তুলে শুধালো, কোনো সমস্যা খালা? এভাবে হাঁপাচ্ছেন কেন? ঠিক একইভাবে হাঁপাতে হাঁপাতে উনি উত্তর করলেন, আব্বা, সর্বনাশ হইয়া গেল যে, আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করুম এখন আমি? হিমেল শুনলো, বুঝে না উঠে বলল, মানে? মিথি আম্মার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, মাত্রই কল কইরা কইল কেউ, হাসপাতালে নিয়ে গেছে, যাইতে কইল তাড়াতাড়ি। হিমেল শুনলো, স্পষ্টই শুনলো, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে হলো না। হৃদয়টা ধড়ফড় করছে যেন। আবারও শুধালো, কার অ্যাক্সিডেন্ট খালা? আরে মিষ্টির মায়ের, মিথি আম্মার, মাত্রই কইল। হিমেল এবার স্থির হয়ে তাকালো। শান্ত স্থির ভাবে উত্তরটা বুঝে নিয়ে দাঁড়ালো, অ্যাক্সিডেন্ট মিথির। এই শব্দগুলোই মস্তিষ্কের ভিতরে কেমন চাপ সৃষ্টি করলো যেন। কলিজা মোচড় দিয়ে উঠলো। ভালো আছে তো সে? খুব খারাপ কিছু হয়নি তো? নাকি খুব সিরিয়াস কিছু? কত শত কিছু ভেবে নিজের অস্থিরতাকে আর দমাতে পারলো না হিমেল। হাত পা কেমন যেন কাঁপছে। মিষ্টিকে কোলে নিয়ে ওভাবেই শোধালো, খালা আর কি বলেছে?
ঠিক আছে তো, ঠিক আছে তাই না? আর কি কিছু বলেছে খালা? খুব বেশি আঘাত পেয়েছে কি? উনি স্পষ্টই দেখলেন হিমেলের মুখ চোখের অবস্থা, স্পষ্টই অস্থিরতা। হিমেল আবারও শোধালো, আমাকে প্লিজ নাম্বারটা দিন খালা। ও ঠিক আছে কিনা কে জানে। যেতে হবে তো। ওখানে একা একা কেমন ছটফট করছে কে জানি। প্লিজ নাম্বারটা দিন খালা। আয়েশা খালা ছোট্ট করে শ্বাস ফেললেন। নিজের বাটন ফোনের স্ক্রিনে মাত্রই কল করা মিথির নাম্বারটা দিল। হিমেলের কাছে মিথির নাম্বার আগে থেকেই ছিল, কখনো কল না করা হলেও আজ একের পর এক কল দিল সে। ওপাশ থেকে কেউ কলই তুলল না। হিমেল অস্থির চিন্তায় মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। কোনো এক অজানা কারণেই নিজের প্রতি রাগও জন্মাচ্ছে। মিথির প্রতি খেয়াল রাখা উচিত ছিল তো, ছিল। মিথি না করলেও জোর করে হলেও ওদের আগলে রাখার দায়িত্বটা ওর নিয়ে নেওয়া উচিত ছিল। হিমেল যখন অস্থির উদগ্রীব হয়ে পা চালাচ্ছিল আর কল করতেছিল, ঠিক তখনই কেউ কল তুললো। হিমেল হসপিটালের ঠিকানা আর মিথির কথা জানতে চাইতেই ওপাশ থেকে মিথির অবস্থা জানলো। হিমেল ছটফট করলো, অস্থির রোধ হয়ে আসা স্বরেই মুহূর্তেই জানালো, এই ভাই ভাই, ও কেমন আছে? খুব কষ্ট হচ্ছে ওর, একটু চিকিৎসাটা কন্টিনিউ করেন প্লিজ। প্লিজ অবহেলায় ফেলে রাখবেন না। আমি মিথি ফুলকে, আমি আমি আসছি, খুব দ্রুতই আসছি ভাই। অনুরোধ করছি একটু ওরে দেখুন। ডক্টরদের গাফিলাতি করার সুযোগ দিবেন না প্লিজ ভাই। এটুকু বলতে বলতে প্রায় কল কেটে দিল। হিমেল ঠোঁট কামড়ে দাঁড়িয়ে, দুঃখ কষ্ট হারিয়ে ফেলার ভয় সব মিলিয়ে বিচিত্র এক অনুভূতি নিয়ে ও মিষ্টির গালে চুমু দিল, বোঝানোর ন্যায় বলল, হিম, তোমার আম্মুর কিচ্ছু হতে দিব না মুজান। আম্মুকে না পেয়ে কান্না করবে না। খালার কাছে থেকো। হিম, আসবো তোমার আম্মুর কাছে নেওয়ার জন্য। এইটুকু বলেই আয়েশা খালার কোলে নিল মিষ্টিকে। আর আয়েশা খালাকে ওর দেখাশোনা করতে বলেই যত দ্রুত সম্ভব ও পা চালিয়ে একটা অটোতে উঠল। রাত প্রায় 8টা। মিথির তখনও জ্ঞান ফেরেনি। দীর্ঘ 4 ঘন্টা যাবৎ হসপিটালের বেডে পড়ে আছে মেয়েটা। মাথায় আঘাতটা একটু বেশি হলেও গুরুতর নয়। ব্লিডিং হয়েছে বেশ, তাই ব্লাড দেওয়া হয়েছে। সাথে বাম পাটা মচকে গিয়েছে, কয়েক জায়গায় চামড়া উঠে ছিলে গিয়ে রক্ত ঝরছে বেশ। ডান হাতের একটা হাড্ডিও বেশ ভালোভাবেই ভেঙেছে। সমস্ত কিছুই ডক্টরের রিপোর্ট চেক করে জানিয়েছে। ভয়ের তেমন কিছু নেই, জ্ঞান ফিরবে এটাও বলেছে, অথচ মিথির জ্ঞান ফিরছে না। হিমেল যখন হসপিটালের করিডোরে মশার কামড় খেয়ে চিন্তা করছিল মিথির জ্ঞান ফিরছে না কেন, ঠিক তখনই মনে পড়লো মিষ্টির কথা। কি করছে না করছে খোঁজ করারও জন্য কল দিলেন বাসার দারোয়ানের কাছেই, কারণ আয়েশা খালার নাম্বার তার কাছে নেই। দারোয়ানকে আঙ্কেলই বলেন ফোনটা খালার কাছে দিতে। অতঃপর আয়েশা খালা কথা বলে জানালেন উনি বাসায় যাবেন। অন্য বাসাগুলোর কাজে আজ না গেলেও বাসায় অসুস্থ স্বামীর জন্য তো ফিরতে হবে। এদিকে মিষ্টিও কান্না জুড়েছে, কি করবে তা যেন বলেন। হিমেল কিছুক্ষণ চুপ থাকলো। হসপিটালে শিশুদের আনা হয়তো উচিত না, তবে এই মুহূর্তে আর অপশনও নেই, তাই সেটাই বলল। অতঃপর আয়েশা খালা প্রায় আধা ঘন্টা পরই মিষ্টিকে দিয়ে গেল। হিমেল সে পিচ্চি মেয়েটাকে কোলে নিয়ে পায়চারি করলো ক্রমশ। মিষ্টি বোধ হয় তার মাকেই খুঁজছিল, বারবার ঠোঁট নেড়ে শুধু এতটুকুই বলে বেড়াতে চাইলো, আম্মু। হিমেলে বুঝলো অনেকটা সময় মাকে ছাড়া থাকার পর মায়ের খোঁজ করা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ভুলিয়ে রাখা উচিত। হিমেল পায়চারি করে হাঁটিয়ে এদিক সেদিক থেকে সেই চেষ্টাই করলো। অতঃপর একটা সময় পর একটা নার্স এসে বলে গেলেন, আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে। হিমেল শুনলো, প্রায় সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে চাইলো। এক টুকরো বরফের ন্যায় হৃদয়ে যেন প্রশান্তিময় একটা অনুভূতি বইল। লাল টকটকে হয়ে আসা চোখ জোড়া কেমন শান্ত হয়ে এলো। শুকনো ঢোক গিলে বলল, মিথির জ্ঞান ফিরেছে? হ্যাঁ। আপনার পেশেন্টের নাম মিথিয়া তো? ওনারই তো। হিমেল মুহূর্তেই প্রশ্ন করলো, দেখা করা যাবে?
যাবে। হিমেল প্রায় সঙ্গে সঙ্গে পা বাড়ালো। একটা স্যাঁতসেঁতে বেডে মিথিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকতে দেখে হিমেল ছোট্ট করে শ্বাস ফেলল। হিমেলের যেন কান্না আসে মুহূর্তেই। যদি গম্ভীর মুখও না হতো, হসপিটালে এত মানুষ না থাকতো, তাহলে হয়তো হিমেল সত্যি চিন্তায় অস্থির হয়ে কেঁদে ফেলতো। হিমেল নীরব দৃষ্টিতেই চেয়ে পা বাড়ায়। মিথি যেন কিছু খুঁজছে আশেপাশে তাকিয়ে। হয়তো ভাবছে ওর জন্য কেউ আসবে না, কেউই না, কেউ তো নেই ওর। ঠিক তখনই চোখে পড়লো কারোর কোলে থাকা তার প্রাণটাকে। তাকে দেখেই হাত ঝাপটে আধো আধো স্বরে বলছে, আহাম্মু। মিথির চোখ টলমল করছে যেন। সারা শরীরময় ব্যথা যন্ত্রণা হলেও ঠোঁটে হাসি ফুটলো ওর। ঠিক একই সাথে কেঁদেও ফেলে ঠোঁট ভেঙে। ভাঙা গলাতেই কোনোভাবে ডাকলো, প্রাণ। মায়ের থেকে ডাক মিষ্টি প্রায় সঙ্গে সঙ্গেই হাত ঝাপটে উঠলো মায়ের কাছে যাওয়ার জন্য। হিমেল অল্প হাসলো এই কাণ্ড দেখে, এগিয়ে এলো। মিথিকে কেঁদে ফেলতে দেখে ওভাবেই কিছুটা ঝুঁকে শুধালো, খুব তো নিজের খেয়াল নিজে রাখতে পারিস মিথি। কাউকে আগলে রাখার দায়িত্ব দিলেই তো অপরাধ হয়ে যাবে, সমাজ প্রশ্ন তুলবে। অথচ দিন শেষে নিজে সাবধানে থাকিস না কেন? তোর কিছু হলে ওর কি হবে? ঠিক শেষের বাক্যটাতে যেন মিথির আরো বেশি কান্না পায়। আসলেই তো, ওর কিছু হলে ওর প্রাণকে কে দেখবে? কিভাবে থাকবে ওর প্রাণটা? ওর তো পৃথিবীতে কেউ নেই। মিথি কান্নায় ভেজা চোখ নিয়ে মেয়ের দিকে চাইলো, তার কোলে আসার জন্য হাত পা জাপটাচ্ছে। অথচ হিমেল বুঝি বলছে শান্ত স্বরে, মিষ্টি আম্মুজান, আপনার আম্মু তো অসুস্থ, হাত পা ভেঙে বসে আছে, বুঝলেন? উনি আপনার কি খেয়াল রাখবে? নিজেরই খেয়াল রাখতে পারে না, বুঝলেন? কোলে উঠবেন না ওনার, বলেন আরি। মিথি শুনল সবটাই, তবে নিজের খেয়াল সে রেখেছিল। এর পক্ষে আজ আর কোনো যুক্তি খণ্ডালো না। এমনিতেই হিমেল ভাই নামক মানুষটার একের পর এক কাজ দেখে সে কেবলই মুগ্ধই হয়। একটা মানুষের এতটা ভালোবাসা উচিত হয়নি, একটুও উচিত হয়নি। দিন শেষে মিথি যে ভালোবাসার উত্তরটুকু ফেরত দিতে পারবে না, আফসোস। হিমেল আইমানকে ডাকিয়ে এনেছিল প্রায় রাত 10টায়। হসপিটালের পরিবেশ ভালো না, তার উপরে মশার যন্ত্রণা। হিমেলকে মশা কামড়িয়েছে ঠিক আছে, কিন্তু এত সাবধানতার পরও মিষ্টিকে দুটো মশা কামড় দিয়ে চলে গেছে। ফর্সা হাতে লাল লাল দাগ হয়ে আছে ওর। এত মশা ফসার যন্ত্রণায় হিমেল আর মিষ্টিকে এখনো রাখতে চাইলো না এখানে। পরে যদি ও অসুস্থ হয়ে যায়, অথচ এই পরিবেশেও বাচ্চাটা হিমেলের কাঁধে ঘুমিয়ে গেছে। 2 হাত গলায় জড়িয়ে মাথাটা রেখেছে হিমেলের কাঁধে। হিমেল সরু শ্বাস ফেলে। আইমানের কোলে ঘুমন্ত মিষ্টিকে খুব সাবধানেই দিল সে। অতঃপর বলল, সাবধানে নিয়ে যাবি, কিচ্ছু খাইনি ও। একটু পারলে আন্টিকে বলে খিচুড়ি বানিয়ে ওকে খাইয়ে দিস আইমান। সম্ভবত মিথিকে কাল বাসায় নিয়ে যেতে দিবে। ওকে বাসায় নিয়ে গিয়ে মিষ্টিকে নিয়ে আসবো, একটু খেয়াল রাখিস প্লিজ। রাতে কান্না করলে একটু কল দিস আমায়, ভুলিয়ে টুলিয়ে রাখিস কোনোভাবে, হুম? আইমান বন্ধুর সব কথাই শুনলো, অতঃপর শুনে বলল, দোস্ত, তুই তো পাক্কা বাবা হয়ে গেছিস। মিথিকে যদি কোনোভাবে জোর করেও রাজি করানো যেত না, তাহলে আমি তোদের সুন্দর এই সংসারটা মিস করতাম না। হিমেল শুনলো, অতঃপর গম্ভীর গলায় বলল, করবি না মিস? যেহেতু মিথিকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরের দিন বিকালেই মিথিকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছে, আর তবে রেস্ট নিতে বলা হয়েছে। মিথি ওই সময়টায় সজ্ঞানে থাকলেও পা ফেলতে পারার মতো সক্ষমতা নেই। পাটা ফুলে গেছে অনেক, হাতেও প্লাস্টার করা, মাথায় ব্যান্ডেজ, শরীরময় তখনও যন্ত্রণা ব্যথা। অতঃপর মিথির অবস্থাটা টের পেয়ে হিমেল নিজেই জিজ্ঞেস করলো, তুই নিশ্চয়ই পায়ে বেয়ে হেঁটে ওপরে উঠতে পারবি না মিথি? কোলে নিলে নিশ্চয়ই আর ক্ষতি হবে না তোর? প্রমিস, খারাপ উদ্দেশ্যে নিয়ে কোলে নিব না তোকে। মিথি শুনলো, এই যে ওর অসুস্থতার একমাত্র এই মানুষটিই ছুটে গেল, পাশে থাকলো, নিজের ওইটুকুন মেয়েটাকে কোলে নিয়ে রাখলো। এতটা সময় এতে মিথি সত্যি কৃতজ্ঞ। এমন নয় যে এমনটা না হলে সে ভাবতো হিমেল ভাইয়ের খারাপ উদ্দেশ্য আছে বা থাকতে পারে, কিন্তু খারাপ উদ্দেশ্য না থাকলেও মিথি এতে মত দিবে না আগেই জানা। কোলে নেওয়ার উত্তরটা এড়িয়ে বলল, এক পায়ে তো ব্যথা,
একটু ধরলে উঠতে পারবো হিমেল ভাই। হিমেল ছোট করে শ্বাস ফেলে, মুখ টান টান করে, অতঃপর গাড়ি থেকে বেরিয়ে সামনেই দাঁড়ালো। দারোয়ান চাচা মুহূর্তে মিথির খবরাখবর জিজ্ঞেস করলেন। বিল্ডিং এ মোটামুটি সবার কাছেই আয়েশা খালা আর দারোয়ান চাচার মাধ্যমে খবর পৌঁছে গেছে যে মিথির অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই এই বিল্ডিং এর আরো কয়েকজন যাওয়ার পথে জিজ্ঞেস করে গেল। কেউ আবার এটাও জিজ্ঞেস করলো হিমেল কিভাবে জেনেছে, তার মেয়ে কোথায়, এই সেই। হিমেল সবার উত্তর দিল, এই বিল্ডিং এ আবার এক ভাড়াটিয়া মেয়ের কাল আবার আক্ত বিল্ডিং এর ছাদেই অনুষ্ঠান হবে। মিথিকে ইনভাইট করেছিল অবশ্য মহিলাটা। সে অনুষ্ঠানের জন্য মোটামুটি আজ মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে। হিমেল মিথিকে রেখেই ওপরে এলো। মিথির বাসার চাবিটা ওর কাছে নেই, আয়েশা খালার কাছে। আবার আয়েশা খালার নাম্বারও তার কাছে নেই। কাজেই কিছু একটা ভেবে নিচের বাসার তালাটাই খুললো। অতঃপর আবারও নিচে এলো। নিচে গুটি কয়েক মানুষ মিথিকে ভালো মন্দ জিজ্ঞেস করেছিল। ঠিক তখনই হিমেল এসে ওনাদের উত্তর দিলেন। অতঃপর সেই মানুষজনের সামনেই হুট করেই মিথিকে কোলে তুললো, একদম সযত্নে, যাতে করে মিথি ব্যথা না পায়। তুলেই ফিসফিস গলায় প্রথমে বলল, আমার প্রতি এতটুকু বিশ্বাস তোর রাখা উচিত মিথি। খারাপ উদ্দেশ্যে নিয়ে তুলিনি তোকে কোলে। মিথি জানে খারাপ উদ্দেশ্যে নিয়ে তুলিনি সে, কিন্তু এতগুলো মানুষের সামনে কোলে তোলার বিষয়টা কেমন হয়, মানুষ কি ভাববে, কি বলাবলি করবে। মিথিকে হিমেলের বাসাটাতেই নিয়ে আসা হলো। পাশের রুমের খাটটাই ওকে আলগোছে বসিয়ে দিয়ে হিমেল প্রথমেই এখানে আনার কারণটা এক্সপ্লেইন করলো। মিথি কিছুই বলল না, শুধু শুনলো। অস্বস্তি হচ্ছে কেমন যেন। হিমেল ভাইকে তার জন্য অনেক কিছু করতে হচ্ছে, শুধু শুধু ভোগান্তিতে পড়েছে মানুষটা। এইসব মনে মনেই ভাবলো। এর একটু সময় পরই আইমান এলো সাথে মিষ্টিকে নিয়ে। মাকে দেখে সে যেন অনেক খুশি। হিমেল হাসে, ঝুঁকে গিয়ে মিষ্টিকে ফিসফিস করে বলল, মিষ্টি খুশি আম্মুকে পেয়েছো? মিষ্টির সাথে সাথেই হাত নাড়ালো, মাথা নাড়ালো। হিমেল হাসে। আইমান একটু পরেই তার পাশের রুমে মিষ্টিকে নিয়ে দুষ্টুমি করছিল। এরপর পরে বিল্ডিং এর প্রায় অনেকেই এলো মিথিকে দেখতে, হাল অবস্থা জিজ্ঞেস করতে। ঠিক এতটুকু সময় পরে হিমেল খেয়াল করলো বাসার দরজার সামনে কেউ বলছে ফিস ফিস স্বরে, বুঝলাম না, অ্যাক্সিডেন্ট হলো এই মেয়ের, অসুস্থও হলো মেয়েটা, কিন্তু পরিবারের কারোরই দেখলাম না। আর এই ছেলেটাই বা এত কিছু কেন করছে, রাখলো ছেলের বাসাতেই। দ্বিতীয় মহিলাটি মাথায় ঘোমটা টেনে শুধালো, ছেলেটা আসলে মেয়েটার কি হয় এটাই জানি না। ওই যে মেয়েকে দেখাশোনার জন্য যে খালাটা ছিল, ওনার কাছে শুনেছি ছেলেটা নাকি মেয়েটাকে খুব ভালোবাসে। দেখো না, বাচ্চাটাকেও কোলে নিয়ে ঘুরে ফিরে এদিকে ওদিকে, আর এখনো কতটা যত্ন করছে। আজ দেখলাম কোলে তুলে বাসায়ও আনলো। পাশের থেকে চশমা পরিহিত মহিলাটি শুধালো, কি জানি শুনেছিলাম মেয়েটার ডিভোর্স হয়েছিল। দেখতে তো ভদ্রই মনে হয়, শালীন চাল চলন, কোনো ছেলের সাথে মেলামেশাও চোখে পড়ে না। এই ছেলের সাথে কিভাবে কি কে জানে। প্রথম মহিলাটা আবারও মুখ ভেঙিয়ে শুধালো, আরে মেলামেশা না হলে একটা ছেলের প্রতি, ওর প্রতি এত কিছু কেন থাকবে? আর আগে থেকেই সন্দেহ হয়েছিল আমার। ছেলেটি কি এমনে এমনে পাগল হয়েছে? নিশ্চয় মেয়েরও হাত আছে, বুঝছো? নয়তো কোনো ছেলে এক ডিভোর্সি মেয়ের পিছে ঘোরে দেখছো কখনো? নির্ঘাত ছেলের কিছু করছে। দ্বিতীয় জন মুখ কুচকালো, বলল, অবশ্য আজকাল কিছু বলা যায় না, দোষ না থাকলে এমনি এমনি তো আর ডিভোর্স হয়নি, নিশ্চয় কোনো দোষ ছিল। তৃতীয় জন এবারে মিনমিনে স্বরে বলল, আরে একটা মেয়ে অসুস্থ, ছোট্ট একটা বাচ্চা আছে, এখন এসব আলোচনা না করাই ভালো। মেয়েটার পরিস্থিতি কি তোমরা পড়েছো? ওর পরিস্থিতি অনুমান করতে পারছো? ওর সাথে বেশ কয়েকবার কথা হয়েছে, একটুও মনে হয়নি ও চরিত্রহীন। প্রথম জন মানলেন না, চুপ থাকলেনও না। আবার বলল, দেখো, হয়তো এই ছেলের সাথে কিছু হওয়ার জন্যই বিয়ে ভেঙেছিল কিনা, এমনি এমনি কি আর বিনা দোষে ডিভোর্সি হইব? নিশ্চয় মেয়েরও চরিত্রে কিছু দোষ আছে। যতটা ভদ্র দেখায় অতটা ভদ্র যে তার কি প্রমাণ আছে? এমন ভদ্রগুলাই ভেতরে ভেতরে আরো বেশি অপকর্ম করে। হিমেল এই কথাগুলো শুনেই আর নিজেকে থামাতে পারলো না। ফের চরিত্রের দোষের প্রসঙ্গ মিথি শুনলে নিশ্চয়ই বলবে যে হিমেল
ওর চরিত্রে দোষ দিয়েছে, অথচ সমাজটাই এমন নোংরা। হিমেল দরজার সামনে এসে ভুরু বাঁকালো, শুধালো, এক্সকিউজ মি, কিছু বলছিলেন আন্টি? মহিলাগুলো হক চকালো। যাদের পেছনে সমালোচনা করা হয় অভ্যাস, তারা সামনে কথা বলতে তো হক চকাবেই। একজন হু করে বলল, হ্যাঁ না না, আমরা তো এটা বলা বলি করছিলাম যে তুমি ওর কি হও, পরিচিত নাকি তোমরা? হিমেল হাসলো কথা চেঞ্জ হতে দেখে, উত্তরে বলল, মনে হয় পরিচিত কেউই হবে ও। ওর মতো দেখতে হুবহু একটা মেয়েকে আমি ছোটকাল থেকেই চিনি। একজন তখন বাঁকা চোখে তাকালো, বলল, তাই নাকি? তো কি হয় তোমারও? বউ নয় নিশ্চয়? বহুদিন থেকে লক্ষ্য করছি তোমাদের মাঝে কিছু একটা আছে। হিমেল এই পর্যায়েও হাসলো আকস্মিক প্রশ্নটার উত্তর হিসাবে ও সঙ্গে সঙ্গেই বলল, আপনার ব্রেন তো খুব ভালো আন্টি, ওয়াইফই হয়, আপনারা জানতেন না? হিমেল ইচ্ছে করে কথাটা বলছিল যাতে করে আঙ্গুল না তোলে, প্রশ্ন না করে, মিথির কান অবধি এই চরিত্রের দোষ প্রসঙ্গ যাতে না যায় সেই কারণেই। তাছাড়া মিথি যে দুর্ঘটনাটা ঘটালো এরপর হিমেল মিথিকে একা ছাড়বেও না, যেভাবেই হোক মিথিকে নিজের কাছেই রাখতো। আর নিজের কাছে রাখার এই সম্পর্কটাকে বৈধভাবে বিয়েই বলে, তাই বলতে আটকালো না। অপরদিকে মহিলাটা ভেবেছিল উত্তরটা অন্য কিছু হবে, এমন উত্তর আশাই করেনি। ভুরু কুঁচকে সঙ্গে সঙ্গে শুধালো, ওয়াইফ মানে? বিয়ে করেছো নাকি তোমরা? বিয়ে না করে ওয়াইফ বলবো কেন? আমরা তো জানতামই না স্বামী স্ত্রী যখন তোমরা, তখন আলাদা থাকো কেন? তুমি নিচতলা ভাড়াই থাকো আরো উপর তলায়, মিথ্যে বলার আর জায়গা পাও না না? পাশ থেকে চশমা পরা মহিলাটা তখন শুধালেন, ভাবি ওটা হয়তো ওদের ব্যক্তিগত বিষয়, বাদ দিন না, কি দরকার ওদের এই বিপদের সময় এত ঘাটানোর? হিমেল তবুও উত্তর হিসেবে শুধালো, কিছু রাগ অভিমানের কারণে সেপারেশনে ছিলাম আন্টি, এখন আর থাকবো না, স্ত্রীর সেবা যত্ন করতে হবে তো। চশমা পরা মহিলাটা হাসলেন এবারে, বাকি সবার মুখে অসন্তোষ থাকলেও ওনার মুখে তা দেখা গেল না। হেসে বলেন, এতদিনে বুঝলে তা? এতগুলো দিন দেখতাম মেয়েটা কত পরিশ্রম করছে, টিউশন করাচ্ছে, নিজের হাতে বাজার করছে, রান্না করছে, বাচ্চা মানুষ করছে, তুমি সহ সাহায্য করলে তো আরো সহজ হতো ওর জন্য। এতগুলো দিন বউয়ের যত্ন নেওয়ার কথা মাথায় ছিল না? হিমেল হাসে, মনে মনে আওড়ায়, আরো আগেই চেয়েছিলাম আন্টি, কিন্তু সে আমাকে দিলই না যত্ন করতে। কিন্তু মুখে বলল না। তখনও আর আমি কেউ বুঝিনি এটা। আর তখন বুঝতে পেরেছি যখন আলাদা থাকবো না আর। মহিলাটা আবারও বলেন, স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান রেখো না, কেমন, মিলে যাও। তাছাড়া বাচ্চাটা তো একা, একটা সুস্থ পরিবেশের প্রয়োজন আছে বলো। আর স্ত্রী খারাপ সময়ে স্বামী তো পাশে থাকবে, তাই না? সংসারটা করো দুজনে মন দিয়ে, আর কোনো অভিমান অভিযোগ রেখো না। হিমেল মাথা দুলালো, ঠিক তখনই দেখা গেল সিঁড়ি বেয়ে 2-4 জন উঠেছে, বোধহয় উপরতলায় যাবে। যার মেয়ের বিয়ে ওনাদের অতিথি বোধ হয়। মহিলাগুলো সবাই ঘাড় বাঁকিয়ে চাইতেই হিমেলও দৃষ্টি ঘোরালো। অতঃপর দেখা গেল সেই মহিলাকে যার কাছে মিথি বাসা খুঁজতেই গিয়েছিল 1.5 বছর আগে, যার ভাইয়ের ছেলের জন্য প্রস্তাব রাখা হয়েছিল মিথির কাছে, যার সাথে তার চাচির সম্পর্ক ভালো, সবচেয়ে বড় কথা যার কাছে সে মিথিকে স্ত্রীর পরিচয় দিয়েছিল। মহিলাটি হিমেলকে দেখেই নাক মুখ কুঁচকালো। কোনো এক কারণে এই ছেলেকে উনি পছন্দ করেন না, আর মনে মনে এই ছেলের প্রতি তীব্র আক্রোশ আর ক্ষোভও পুষে রেখেছেন এতকাল। কারণ ওনার মনে হয় সেদিন হিমেলরা মিথ্যা বলে তাকে অপমানই করেছেন, সূক্ষ্মভাবে রিজেক্টও করেছেন। মিথি মেয়েটা ডিভোর্সি হিসেবে তার প্রস্তাবটা অবশ্যই অবশ্যই ভালো ছিল, কিন্তু এই যে পরোক্ষভাবে ওনাকে অপমান করলেন, প্রত্যাখ্যান করলেন, এর জন্যই ওনার রাগ, নীরব এক ক্ষোভ। তার বদ্ধমূল ধারণা এই ছেলের জন্যই মিথি নামক মেয়েটার সাথে তার ভাইয়ের ছেলের বিয়ে হয়নি। তিক্ত বিরক্ত হয়ে উনি কপাল কুঁচকালেন, বললেন, এ কি তুমি না? এই কি যেন নাম? হিমেল হেসে বলল, আসসালামু আলাইকুম আন্টি, হিমেল আমি, সরফরাজ আহমেদ হিমেল।
চিনতে পেরেছেন? মহিলা একইভাবে কপাল কুঁচকে বললেন, চিনব না কেন? শুধু নামটা ভুলে গেছি। তো এখানে কি তোমার ভাই ভাবির সাথে থাকো না এখন? পাশ থেকে চশমা পরা মহিলাটাই তখন বলল, আর বলবেন না ভাবি, ওর বউয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোট্ট একটা বাচ্চা নিয়ে বেচারা হিমশিম খাচ্ছে এখন। মহিলা ভুরু বাঁকালেন, কিসের বউ, কিসের বাচ্চা? ছেলে তো বিয়েই করেনি। ছেলের চাচির সাথে রোজ রোজ কথা হয় ওনার। ছেলে নিশ্চয়ই এখানেও সবাইকে বোকা বানাচ্ছে, মিথ্যা বলছে, যেভাবে ওনাকে মিথ্যা বলেছিল। আর এই মিথ্যা বলার জন্যই ওনার এখনো রাগ হয় এই ছেলের প্রতি। এই ছেলের জন্যই সেদিন ওই মেয়েটার সাথে তার সাফুর ব্যবস্থাটা করতে পারেননি। এক নীরব আক্রোশ তো আছেই এই ছেলের প্রতি। হিমেল খুব যত্ন নিয়ে চাল ডাল মেপে মেপে দিচ্ছে। আইমান চলে গিয়েছে একটু আগেই। পাশে মিষ্টি দাঁড়িয়ে আছে। হিমেল একটু পরপরই তাকাচ্ছে ওর দিকে আর চাল ডাল এগুলোর সাথে পরিচয় করাচ্ছে। অথচ সে শুধুমাত্র নামমাত্রই পরিচয়ে থেমে থাকার বাচ্চা নয়, একদম ছুঁয়ে দেখতে হবে তো। সেজন্যই দুই হাতে মুঠো করে চাল তুলছে, পরপর আবারও ডালও তুলছে। দুটো পাত্রেই এলোমেলো করে ছুঁড়ে দিচ্ছে, কখনো চালের পাত্রে ডাল, কখনো ডালের পাত্রে চাল। হিমেল বেচারা হতাশ হয়ে চাইলেও বোঝানোর ভঙ্গিতে বলল, আম্মু জান, সব তো এক হয়ে যাচ্ছে, কড়াইতে রাখি কেমন, এই যে এখানে রাখো। মিষ্টি শুনলো ড্যাব ড্যাব করে চেয়ে। হিমেলের একটু আগেই চাল পরিষ্কার করার শব্দটা আওড়িয়ে বলার চেষ্টা করলো, চা, চাল, বলো চাল, চা। হিমেল হেসে ফেলল। মিষ্টি অনবরত একই শব্দ বলেই যাচ্ছে। অতঃপর একটা সময় পর হাত পা ছড়িয়ে বসে গেল ফ্লোরে। একটা কড়াই নিয়ে টেনে নিয়ে রাখলো সামনে, অতঃপর তাতে আরো একটা পাতিল নিয়ে শুরু করলো শব্দ করা। যেন চমৎকার এক খেলা। এই খেলায় আওয়াজটা তৈরি করতে পেরেই সে চরম খুশি, যাকে বলে খুশি হয়ে আকাশ ছুঁয়ে ফেলা। হিমেল হেসে ফেলে ওর উচ্ছ্বাস দেখে। মোবাইল ঘেঁটে বাচ্চাদের খিচুড়ি রান্না শিখছিল ও। রান্নায় খুবই কাঁচা সে, কখনো তেমন রান্না করা হয়নি এই 1.5 বছরে। পরিবার থেকে ভিন্ন হওয়ার পর অধিকাংশ সময়ই সে বাইরে খেয়ে নিত, কখনো বা কখনো নিজেই রান্না করে আধপোড়া খাবার খেত। কিন্তু আজ আধপোড়া হলে ওইটুকুন মিষ্টি যে খাবারটা মুখেই তুলবে না তা সে শিওর। তাই খুব সতর্কতার সাথে মেপে মেপে সব নিয়ে কড়াইতে বসলো, কিন্তু নুন দেওয়ার সময় বিপক্ষে পড়লো। যদি বেশি হয়ে যায়, চামচে বার কয়েক নুন তুলেই আবারও পাত্রে রেখে দিল, আবারও ও তুললো, আবারও রেখে দিল। কি করবে না বুঝে মিষ্টিকে কোলে তুললো। ছোট্ট শ্বাস ফেলে একটা চামচ নুন তুলে নিয়ে মিষ্টিকে বলল, আম্মু, আপনার আম্মুর কাছে যাব, আর চলেন, এখানের থেকে আগুন টাগুন ছুঁয়ে ফেললে তো বিপদ হয়ে যাবে বলুন। তারপর ওকে নিয়ে মিথির কাছে এলো। মিথি বিছানায় হেলান দিয়ে বসা ছিল, অতঃপর রুমে পা ফেলেই গলা ঝেড়ে বলল, খিচুড়িতে এতটুকুই নুন দেই তাই না মিথি, ঠিক আছে না? মিথি তাকালো, চামচ ভর্তি নুন, এত নুন দিবে? ছোট ছোট চোখ করে তাকালো সে। অতঃপর হিমেল যে খুব বেকায়দায় পড়েছে তা সে বুঝে অস্বস্তি অনুভব করলো। মুখ কাচুমাচু করেই বলল, আপনাকে খুব বিরক্ত করে ফেলেছি হিমেল ভাই, অনেক কষ্ট করতে হচ্ছে আপনাকে। আপনি কি আয়েশা খালার সাথে একবার কথা বলিয়ে দেবেন আমার? তাহলে না হয় খালাকে ম্যানেজ করতাম কয়েকটা দিনের জন্য। এভাবে আপনাকে কষ্ট দিতে নিজেরই খারাপ লাগছে আমার। হিমেল শুনলো, ভুরু শিথিল করে বলল, খারাপ লাগছে নাকি আমার সাহায্য নিতে তোর ইগোতে লাগছে মিথি? মিথি ছোট্ট শ্বাস ফেলে শুধালো, যে মানুষটা আমার খারাপ সময়ে পাশে ছিল তার সাহায্য নিতে আমার ইগোতে লাগবে কেন হিমেল ভাই? অকৃতজ্ঞ নই আমি, বরং মনে মনে 1000 বার ভাবছি যে আপনার এই উপকারের ঋণ হয়তো আমি কখনোই শোধ করতে পারবো না। কিন্তু একটা মানুষকে এইভাবে ভোগান্তিতে ফেলাও তো উচিত নয়। আপনার বাসায় থাকছি, এটাও তো ভালো দেখাচ্ছে না, তাই? হিমেল শুনল, বলল, যদি আমার বাসায় থাকতে হয় এরপর থেকে? মিথি অস্পষ্ট গলায় বলল, হুম। হিমেল এড়িয়ে গেল এবারে।
ফের চামচ এগিয়ে ধরে নুন দেখিয়ে বলল, নুন কতটুকু দিব? বেশি তো রান্না করছেন না, শুধু প্রাণের জন্যই? অল্প একটু দিলেই হবে। আচ্ছা। এর পরপরই আবারও মিষ্টিকে কোলে নিয়ে রান্নাঘরে গেল। এক হাতে ওইভাবে কোলে নিয়ে রান্না করলো, খুব কাঁচা হাতে। অতঃপর ছোট চামচে একটু তুলে ফু দিয়ে ঠান্ডা করলো। মিষ্টির মুখের সামনে তুলে ধরে বলল, মিষ্টি, দেখো তো আম্মু হলো কিনা। মিষ্টি ফ্যাল করে তাকিয়েছিল, বোধহয় বুঝে ওঠেনি। অতঃপর বাড়িয়ে দেওয়া চামচের দিকে চাইলো। হিমেল বলল, আ করো। মিষ্টি প্রথমেই হা করলো না। হিমেল আরো দুবার বলল, অতঃপর হা করলো মুখ এগিয়ে। হিমেল হাসে, খাবারটুকু মুখে দিয়েই ওর রিয়াকশন দেখার জন্য তাকিয়ে আছে। অথচ মিষ্টি মুখে নিয়ে সর্বপ্রথম নাক কুঁচকালো, হিমেলের দিকেই চাইলো। হিমেল ভাবলো বোধহয় মজা হলো না, হয়তো স্বাদই হয়নি। হতাশ হয়ে বলল, হলো না? মিষ্টি উত্তর করলো না কিছুই। বেচারা হিমেল এবার চামচ তুলে পা চালালো মিথির দিকে। মিথির সামনে এসেই চামচটা বাড়িয়ে বলল, মিথি, হলো এটা? হা করতো। মিথি এভাবে শুয়ে বসে বিরক্ত হচ্ছিল। হুট করে কথাটা শুনে শুধালো, সব ঠিক হয়েছে কিনা তার জন্য হা করো। মিথি বা হাত বাড়াতেই চাইলো। হিমেল তখন বলল, হা করলে সমস্যা হয়ে যাবে তোর? মিথি এবার হা করলো, সঙ্গে সঙ্গে মিষ্টির মতো করে তার মাকেও মুখে তুলে দিল। উত্তরের জন্য অপেক্ষা না করে বলল, ঠিক আছে। মিথি তাকালো হিমেল ভাইয়ের উত্তর শোনার জন্য। অস্থিরতা দেখে বলল, হ্যাঁ ঠিক আছে। পেরেছি ঠিকভাবে রান্না করতে? হ্যাঁ। মিষ্টিকে খাইয়ে দেই। মিষ্টি নামটা হিমেলই ডাকে বেশি। মিথিও মাঝে মাঝে মিষ্টি মা বলে ডাকে, তবে হিমেল যে ডাকে সে জানে না, তাই ভুরু কুঁচকালো। হিমেল তা বুঝেই বলল, বাচ্চা মিথি ফুল। ওহো,